চীন নিজের 6th জেনারেশন ফাইটার জেট টেস্ট করে ফেলেছে। সেই দেখে আমেরিকা বলছে, আমরা এই টেস্ট অনেক দিন আগেই করে ফেলেছি, শুধু এতদিন লোকজনকে দেখায়নি, আমাদের কাছেও রয়েছে 6th জেনারেশন ফাইটার এয়ারক্রাফট। অন্যদিকে টার্কি আর জাপান তাদের 5th জেনারেশন ফাইটার এয়ারক্রাফটের প্রোটোটাইপ তৈরি করে টেস্ট করা শুরু করে দিয়েছে। আর সেই জায়গায় আমাদের ভারতে কি চলছে এখন? কবে আমেরিকার কাছ থেকে আমাদের পরবর্তী তেজস ফাইটার জেটের ইঞ্জিনগুলো আসবে সেই আশায় ওয়েট করে বসে রয়েছে আমাদের হিন্দুস্তান এরোনটিক লিমিটেড। আর আমরা সাধারণ মানুষজন সোশ্যাল মিডিয়াতে ফান্ড কাবের ইঞ্জিন নামের হ্যাশট্যাগ চালাচ্ছি, যাতে সরকারের নজর এইদিকে যায়। এবার অনেকে বলতে পারেন, ওয়েট, তেজাস আমাদের পুরোপুরি মেড ইন ইন্ডিয়া না? তাহলে বলবো, তেজাস তৈরি করা হচ্ছে আমাদের ভারতেই, কিন্তু এর ইঞ্জিনটা, যেটা কিনা একটা ফাইটার যেটা হার্ট বলা চলে, ইঞ্জিনটা আছে আমেরিকার জেনারেল ইলেকট্রিক নামক কোম্পানির কাছ থেকে। কারণ স্বাধীনতার 77 বছর বাদেও ভারত এখনো নিজেদের একটা সফল ফাইটার জেট ইঞ্জিন তৈরি করে উঠতে পারেনি। তো কেন পৃথিবীর চতুর্থ বৃহত্তম অর্থনীতি এবং চতুর্থ বৃহত্তম সামরিক শক্তি এখনো নিজেদের একটা ফাইটার জেট ইঞ্জিন তৈরি করতে পারেনি, সেই গল্পই আজকে শোনাবো আপনাদের এই ভিডিওতে। নমস্কার জনতা, আপনারা দেখছেন দিব্যেন্দুর পাঠশালা, আমি দিব্যেন্দু, আপনাদের হোস্ট। ভারতের জেট ইঞ্জিন প্রোগ্রামের গল্পটা জানতে গেলে সঙ্গে আশেপাশের বেশ কিছু ছোটখাটো গল্প আমাদেরকে জেনে নিতে হবে। পুরো ভিডিওটা শেষ অবধি দেখলে আশা করি আপনাদের কাছে পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে, সেই জন্য পুরো ভিডিওটা দেখার অনুরোধ করলাম। এই যে পরমাণু বোমা, সাবমেরিন, ফাইটার জেটের ইঞ্জিন, এই সমস্ত কিছু যা কিছু আধুনিক অস্ত্রশস্ত্র আমরা দেখতে পাই, সমস্ত কিছু তৈরি করার গল্প শুরু হয়েছিল ধরতে গেলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় থেকে। সেই মতো জেট ইঞ্জিন তৈরি করার গল্পটাও শুরু হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের কিছু আগে, 1930 সাল নাগাদ। তো কি হতো, সেই সময় যে বিমানগুলো চলতো সেগুলোতে ব্যবহার করা হতো সাধারণ পিস্টন প্রপেলার ইঞ্জিন। ডানার উপরে একটা ইঞ্জিন লাগানো থাকতো, সেই ইঞ্জিনের পিস্টনটা যখন চলতো তখন একটা প্রপেলারকে ঘোরাতো, আর সেই প্রপেলারটাই হাওয়া কেটে বিমানটাকে উড়িয়ে নিয়ে যেত। এবার সেই পিস্টন ইঞ্জিনগুলোর সমস্যা কি ছিল? সেই পিস্টন ইঞ্জিনগুলো একটা নির্দিষ্ট গতিবেগ ছিল, বেশি জোরে ঘুরতে পারতো না ইঞ্জিনগুলো, যার জন্য বিমানের বেশি গতিবেগও তৈরি করতে পারতো না। খুব কম গতিবেগে বিমানগুলো উঠতো এবং খুব নিচ থেকে উঠতো, বেশি উঁচুতেও উঠতে পারতো না। আর তার সাথে জ্বালানিও প্রচুর খেত আর প্রচুর আওয়াজ করতো বিমানগুলো। এবার সেই ধরনের খুব স্লো, খুব নিচুতে উড়ে যাওয়া বিমানগুলো নিয়ে যখন শত্রু দেশের উপর আক্রমণ করতে যাওয়া হতো, তখন সেই বিমানগুলোকে গুলি করে নামানো শত্রু দেশের জন্য খুব কঠিন কাজ ছিল না। তো ইউরোপের বিভিন্ন দেশের কিছু পাগলের মাথায় হঠাৎ করে একটা বুদ্ধি এলো, যদি এমন একটা ইঞ্জিন তৈরি করা যায় যে ইঞ্জিনটা আরো বেশি জোরে চলবে, প্লেনটাকে আরো উঁচুতে নিয়ে উঠতে পারবে, আর আওয়াজও করবে না বেশি, আর জ্বালানিও কম খাবে, এই ধরনের একটা ইঞ্জিন যদি তৈরি করতে পারা যায় তাহলে কেমন হবে। 1928 সালে ব্রিটিশ রয়্যাল এয়ারফোর্সের একজন ইঞ্জিনিয়ার ফ্র্যাঙ্ক হুইটেল প্রথমবার একটা টার্বোজেট ইঞ্জিন বানানোর উপরে কাজ শুরু করলেন। এবার এই টার্বোজেট ইঞ্জিন কিভাবে কাজ করে? ইঞ্জিনের মধ্যে ফ্যান লাগানো থাকে অনেক, সেই ফ্যানগুলো খুব জোরে ঘোরে আর চারিদিকের হাওয়াকে টেনে ইঞ্জিনের মধ্যে নিয়ে যায়। এবার ইঞ্জিনের মধ্যে দিয়ে যখন সেই হাওয়াটা পাস করে, হাওয়ার মধ্যে থাকা অক্সিজেনের সঙ্গে জ্বালানিকে একসাথে পোড়ানো হয়। একসাথে জ্বালানোর ফলে যে গরম হাওয়াটা ইঞ্জিনের পেছন দিক থেকে বেরোয়, এটা চরম পরিমাণে থ্রাস্ট তৈরি করে বা ধাক্কা তৈরি করে, যে ধাক্কাটার কারণে বেশি জোরে চলতে পারে একটা বিমান আর খুব উঁচুতেও উঠতে পারে ধরতে গেলে। 1930 সালে ফ্র্যাঙ্ক হুইটেল প্রথম একটা টার্বোজেট ইঞ্জিনের প্রোটোটাইপ তৈরি করলেন আর নিজের নামে সেই ইঞ্জিনের একটা প্যাটেন্টও বানিয়ে ফেললেন। এবার ফ্র্যাঙ্ক হুইটেলের মাথায় যখন এই ধরনের পরিকল্পনাটা এসেছিল, সেই একই ধরনের টার্বোজেট ইঞ্জিন তৈরি করার পরিকল্পনা ছিল আরেক জার্মান ইঞ্জিনিয়ারের মাথায়। এই জার্মান ইঞ্জিনিয়ারের নাম হান্স ভন ওহাইন। তো ফ্র্যাঙ্ক নিজের যে ইঞ্জিনটা তৈরি করছিলেন সেটা পুরোপুরি তার নিজের টাকায় তৈরি করছিলেন, নিজের খরচায় তৈরি করছিলেন। কিন্তু হান্স ওহাইন কি করেন, তার পরিকল্পনা নিয়ে চলে যান সোজা জার্মানির একটা বড় বিমান নির্মাণকারী সংস্থার কাছে। গিয়ে তাদের কাছে নিজের প্ল্যানটা জানানোর পরে তারা খুব স্যাটিসফাইড হয়, তারা বলে যে আমরা তোমার পেছনে আছি, তুমি তোমার মতো কাজ চালিয়ে যাও। তো পেছন দিক থেকে জার্মান সরকারের সাহায্য পাওয়ার কারণে হান্স ওহাইন তার ইঞ্জিনটাকে আরো তাড়াতাড়ি ডেভেলপ করতে শুরু করলেন। আর 1939 সালে ফ্র্যাঙ্ক হুইটেলের আগেই হান্স ওহাইন নিজের ইঞ্জিনটা তৈরি করে ফেললেন। সেই ইঞ্জিনটাকেই ব্যবহার করে একটা ফাইটার জেটও তৈরি করে ফেলা হলো জার্মানির দিক থেকে। হেঙ্কেল 178, এটা ছিল পৃথিবীর প্রথম ফাইটার জেট। এরপর জার্মানি মেজার স্মিথ ME-262 নামের আরেকটা ফাইটার জেট তৈরি করেছিল, যেটা ব্যবহার করা হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়। ধরতে গেলে সেটাই ছিল প্রথম কার্যকরী ফাইটার জেট, যেটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্যবহার করা হয়েছিল। It
was the Messerschmitt 262, the world's first operational jet fighter. এবার 1945 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়ে যাওয়ার পরে আমেরিকা কি করলো, হান্স ওহাইনকে নিজের দেশে নিয়ে পালিয়ে গেল। এ বললো, এটা তুমি আমার জার্মানির জন্য তৈরি করেছো, এবার আমাদের জন্য তৈরি করো। ব্রিটিশরা ফ্র্যাঙ্ক উইটেলের যে ইঞ্জিনটা ছিল সেই ইঞ্জিনটার উপর আরো ভালো করে কাজ করতে শুরু করলো, আরো বেশি করে শক্তিশালী বানানোর চেষ্টা করতে শুরু করলো। অন্যদিকে রাশিয়া কি করলো, জার্মানির যে বেঁচে কুচে যাওয়া যে সমস্ত জার্মান সায়েন্টিস্ট গুলো ছিল যারা এয়ারক্রাফট তৈরি করতেন, তাদেরকে সঙ্গে করে নিয়ে নিজের দেশে নিয়ে বললেন, আমাদের জন্য এবার তোমরা আর একটা ওদের মতোই একটা জেট ইঞ্জিন তৈরি করো। এবার কথা হলো, আমাদের ভারতের জেট ইঞ্জিন তৈরি করার গল্প শুরুটা হলো কবে থেকে? 1947-এ যখন ব্রিটিশরা আমাদের সবকিছু লুটে নিয়ে আমাদের হাতে লণ্ঠন ধরিয়ে দেশ ছেড়ে চলে গেল, তখন ভারত একটা গরিব দেশ, কিন্তু তার মধ্যেও আমরা নিজেকে আস্তে আস্তে সামলাতে শুরু করলাম। আমাদের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু এমনি তো যুদ্ধবিরোধী শান্তির দূত ছিলেন, কিন্তু তার সময় কিছু কিছু জিনিস তৈরি করা শুরু হয়েছিল। এগুলো বেসিক্যালি কি ছিল, যে অন্যরা পারলে আমরাও পারি, এটা দেখানোর জন্য বেশ কিছু প্রজেক্ট শুরু করা হয়েছিল। 1956 সালে সেরকমই একটা প্রজেক্ট শুরু করেছিল ভারত সরকার। বিদেশি শক্তির ওপর থেকে নিজেদের নির্ভরতা কমানোর জন্য 1956 সালে ভারত সরকার কি করলো, আমাদের নিজের দেশে দেশীয় প্রযুক্তিতে নিজেদেরই একটা ফাইটার জেট তৈরি করা উচিত। ডক্টর কার্ট ট্যাঙ্ক নামে একজন জার্মান এরোস্পেস ইঞ্জিনিয়ারকে ডাকা হলো, যিনি কিনা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানির একটা বড় বিমান নির্মাণকারী সংস্থার চিফ ডিজাইনার ছিলেন। ডক্টর কার্ট ট্যাঙ্কের ডিজাইনের উপরে ভিত্তি করে তৈরি হলো ভারতের প্রথম যুদ্ধ বিমান HF-24 মারুত। সেই সময়ের হিসাবে HF-24 মারুত ছিল একটা খুবই ফিউচারিস্টিক বিমান। সেই বিমানটাকে তৈরি করা হয়েছিল একটা মাল্টি রোল ফাইটার জেট হিসেবে, তাতে ছিল দুটো ইঞ্জিন। কিন্তু মারুত যুদ্ধ বিমানের জন্য সব থেকে প্রধান সমস্যাটা ছিল তার ইঞ্জিন। সেই সময়ে মারুতকে একটা সুপারসনিক ফাইটার জেট হিসাবে তৈরি করা হয়েছিল, তো যে ধরনের ইঞ্জিনটা তো ব্যবহার করার কথা ছিল, সেই ইঞ্জিনটা একটা শক্তিশালী ইঞ্জিন হতে হতো, কিন্তু সেই ধরনের ইঞ্জিন সেই সময় ভারতে তৈরি করার কোনো প্রশ্নই ছিল না। সেই ধরনের ইঞ্জিন সেই মুহূর্তে ছিল শুধুমাত্র তিনটে দেশের কাছে, ব্রিটেন, আমেরিকা আর রাশিয়া। তো তখন ভারত সরকার ভেবেছিল যে যেহেতু ব্রিটিশরা আমাদের উপর এতদিন এত অত্যাচার করেছে, এত লুটপাট করে গিয়েছে, তো আমরা যদি এখন গিয়ে তাদের কাছে বলি যে আমাদেরকে এই ইঞ্জিনটা দিয়ে সাহায্য করে দাও, তাহলে হয়তো তারা তাদের যে পুরানো কাজকর্ম করেছে সেগুলোর প্রতি অনুতপ্ত হয়ে আমাদেরকে এই ধরনের ইঞ্জিন দিয়ে সাহায্য করতে পারে। কিন্তু হয় পুরোটা উল্টো, ব্রিটেন আর আমেরিকা দুজনেই ভারতের মুখের উপরে না বলে দেয়। শেষমেশ ব্রিটেনের রোলস রয়েস কোম্পানি থেকে একটা কম শক্তিশালী একটা সাবসনিক ইঞ্জিন ভারতকে দিয়ে দেওয়া হয়, যেটার নাম ছিল অরফিয়া 703। তো ইঞ্জিনের কারণে HF মারুত যে ধরনের শক্তিশালী হওয়ার কথা ছিল তার ধারে কাছেও যেতে পারেন। তাই জন্য বেশ কিছুদিন কয়েকটা তৈরি করার পরে HF মারুতকে বসিয়ে দেওয়া হয়। এরপর ইন্দিরা গান্ধী যখন প্রথমবারের জন্য প্রধানমন্ত্রী হলেন, তিনি তখন ব্রিটেন বা অন্যান্য যে সমস্ত পশ্চিমের দেশ আছে, আমেরিকা, এদের কাছে গিয়ে বললেন যে আমরা আপনাদেরকে টাকা দিচ্ছি, আপনারা আমাদেরকে ইঞ্জিন টেকনোলজি গুলো দিন টাকার বিনিময়ে। কিন্তু যেহেতু 1974 সালে আমাদের ভারতের প্রথম পরমাণু পরীক্ষাটা ইন্দিরা গান্ধী করে ফেলেছিলেন, তাই জন্য সমস্ত পশ্চিমের দেশ, আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, অন্য সবাই মুখের ওপর অপমান করে দিল যে তোমরা এত উন্নত প্রযুক্তি পাওয়ার যোগ্যই না। এবার ইন্দিরা গান্ধী ছিলেন খুব ইগোইস্টিক মহিলা, ব্যাপারটা তার ইগোতে লেগে গেল। তো ইন্দিরা গান্ধী যখন দ্বিতীয়বারের জন্য 1980-র দশকে দ্বিতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হলেন, প্রথম কাজ তিনি করলেন যে এবার আমাদের নিজের দেশে একদম দেশীয় প্রযুক্তিতে একটা বিমান তৈরি করতে হবে, সেই বিমানের ইঞ্জিনটাও তৈরি করতে হবে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে। তো হয়েছিল কি, 1980 আস্তে আস্তে রাশিয়া থেকে কেনা যে MiG-21 বিমানগুলো ছিল সেগুলো পুরনো হতে শুরু করেছিল। তো সেগুলোর জায়গাতেই একটা সেম ধরনের বিমান তৈরি করতে চাইছিল ভারত। সেই থেকে শুরু হয় আমাদের LCA তেজাস আর তার সঙ্গে কাবেরী ইঞ্জিন প্রোগ্রাম। 1986 সালে DRDO শুধুমাত্র কাবেরী ইঞ্জিনের জন্য তৈরি করলো গ্যাস টারবাইন রিসার্চ এস্টাবলিশমেন্ট বা GTRE, আর অন্যদিকে তেজাস বিমানের জন্য তৈরি করা হলো ADA। এবার GTREর কাজ ছিল তেজাস বিমানের জন্য 80 থেকে 90 কিলো নিউটন থ্রাস্ট বিশিষ্ট একটা শক্তিশালী ইঞ্জিন তৈরি করা, আর সেই কাজই আজ 40 বছর বাদেও এখনো পর্যন্ত শেষ করে উঠতে পারছে না GTRE। এমন নয় যে আমরা একেবারেই কিছু করতে পারিনি, কাবেরী ইঞ্জিনে অনেকগুলো প্রোটোটাইপ তৈরি করা হয়েছে এতদিনে। কিন্তু সমস্যা হলো যে কাবেরী ইঞ্জিনের যে ক্ষমতাটা 80 থেকে 90 কিলো নিউটন থ্রাস্ট বিশিষ্ট হওয়ার কথা ছিল, এখনো যতবারই টেস্ট করা হচ্ছে কোনো ইঞ্জিনই পুরোপুরি সেই থ্রাস্টটা তৈরি করতে সক্ষম হচ্ছে না। প্রতিবারই 70 থেকে 75 কিলো নিউটন অব্দি গিয়েই আটকে যাচ্ছে প্রত্যেকটা ইঞ্জিন। এবার এতদূর দেখার পরে অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে যেখানে ইসরো নিজেদের রকেট ইঞ্জিন তৈরি করে পটাপট একটার পর একটা স্যাটেলাইট মহাকাশে ছাড়ছে এতদিন ধরে, সেখানে DRDO একটা নিজেদের একটা কাবেরী ইঞ্জিন তৈরি করতে পারছে না। তবে কি জেট ইঞ্জিন তৈরি করা রকেট ইঞ্জিন তৈরি করার থেকে বেশি কঠিন? তাহলে বলবো হ্যাঁ, জেট ইঞ্জিন তৈরি করা রকেট ইঞ্জিন তৈরি করার থেকে অনেক বেশি কঠিন।
একটা জেট ইঞ্জিন বানাতে গেলে প্রায় 25,000 বিভিন্ন যন্ত্রাংশ লাগে। আর একটা জেট ইঞ্জিন যখন চলে তার যে তাপমাত্রাটা প্রায় 1800 থেকে 2000 ডিগ্রি সেন্টিগ্রেড অব্দিও পৌঁছে যেতে পারে। এবার ভেবে দেখুন, যদি সাধারণ কোনো ধাতু দিয়ে যদি জেট ইঞ্জিনটা তৈরি করা হয়, তাহলে যখন অত একটা তাপমাত্রা অব্দি পৌঁছাবে, আমাদের সাধারণ লোহা, তামা এই ধরনের ধাতু দিয়ে যদি তৈরি করা হয়, তাহলে সেই তাপমাত্রায় কি অবস্থা হবে, ইঞ্জিনটা পুরো গলে যাবে। তো জেট ইঞ্জিন বানাতে গেলে লাগে একটা বিশেষ ধরনের সংকর ধাতু। সাধারণ স্টিলের সাথে নিকেল, টাংস্টেন, টাইটেনিয়াম এই ধরনের আরো অন্যান্য বিভিন্ন ধাতু একটা সঠিক পরিমাণে সঠিক পদ্ধতিতে এমন ভাবে মেশাতে হয়, সেই থেকে এমন একটা সংকর ধাতু তৈরি হয় বিশেষ ধরনের, যেটা কিনা 2000 ডিগ্রি সেন্টিগ্রেড অব্দি অনেকক্ষণ ধরে চলতে পারে গলে না গিয়ে। আর সেই বিশেষ ধরনের সংকর ধাতু তৈরি করতে গেলে লাগে মেটালার্জি বা ধাতু বিদ্যার উপরে বিশেষ ধরনের দক্ষতা। আমেরিকা, রাশিয়া, ব্রিটেন এই সমস্ত যে সমস্ত দেশ আজকে সফলভাবে একটা জেট ইঞ্জিন তৈরি করতে পেরেছে, তারা একদিনে সেই জেট ইঞ্জিনটা তৈরি করে ফেলেনি। এতদিন ধরে অনেক পরীক্ষা নিরীক্ষার পরে তবে আজকে তারা এই জায়গায় পৌঁছতে পেরেছে। এবার কথা হচ্ছে যে আমাদের ভারতও এত বছর ধরে চেষ্টা চালিয়ে যাচ্ছে, টার্কি, জাপান এরা আগে বানিয়ে ফেললো, আর ভারত 40 বছর ধরে চেষ্টা করেও এখন একটা জেট ইঞ্জিন তৈরি করতে পারছে না। তাহলে সমস্যাটা কোথায়? কেন আমরা এখনো পর্যন্ত অসফল? তো এই অসফলতার পেছনে রয়েছে 3টে কারণ, ছোট থেকে বড় কারণগুলো আমি এক এক করে বলবো, আপনারা নিজেরাই ভেবে দেখবেন। প্রথম কারণ হলো পরিকাঠামোগত এবং গবেষণামূলক সমস্যা। আগেই বলেছি যে জেট ইঞ্জিন তৈরি করার জন্য মেটেরোলজির ওপরে বিশেষ দক্ষতা থাকতে হবে, বিশেষ ধরনের যন্ত্রপাতি তৈরি করতে হবে, বিশেষ ধরনের গবেষণাগার তৈরি করতে হবে এই সমস্ত কাজ করার জন্য। তো 1983 থেকে আজ অবধি সেই ধরনের পরিকাঠামোগুলো, সেই ধরনের গবেষণাগার, সেই ধরনের যন্ত্রপাতি তৈরি করে উঠতে পারেনি আমাদের ভারত। এখনো অবধি যে প্রোটোটাইপ ইঞ্জিনগুলো তৈরি করা হয়েছে, সেগুলো টেস্ট করার জন্য আমাদের কাছে ঠিকমতো একটা টেস্টিং ল্যাবরেটরি নেই। প্রত্যেকবার টেস্ট করার জন্য নয় আমাদেরকে ছুটতে হয় ফ্রান্স অথবা রাশিয়ার কাছে। এবার এই পরিকাঠামোগত বা গবেষণার দিক থেকে পিছিয়ে পড়ার কারণ, সেটার পেছনে রয়েছে টাকা। ইন্দিরা গান্ধী 1983 সালে কাজ তো শুরু করে দিয়েছিলেন, জিটিআরই তৈরি করে দিয়েছিলেন, কিন্তু তারপরে থেকে যে সরকারগুলো এসেছে তারা আর এইদিকে বিশেষভাবে কোনো নজর দেয়নি, তার এই পরিকল্পনার পেছনে কোনো বিশেষভাবে টাকা খরচ করেনি। এই যে প্রত্যেক বছর আমাদের এনআইটি, আইআইটি থেকে এত ইঞ্জিনিয়াররা গ্র্যাজুয়েট হয়ে বেরোচ্ছে, বেরিয়ে বিদেশে চলে যাচ্ছে বড় বড় কোম্পানিতে, তাদেরকে যদি ঠিক মতো টাকা দিয়ে যদি নিজের দেশে রাখা যেত, তাহলে এইরকম ইঞ্জিন আমরা বছরে 5টা করে বের করে ফেলতে পারতাম। কিন্তু বেশিরভাগ সরকারই এইসব দিকে খরচ করতেই যায় না। আপনি যদি খোঁজ নিয়ে দেখেন, তাহলে অন্যান্য দেশের এই পরিকল্পনা, এই জেট ইঞ্জিন বানানোর খাতে যে ধরনের টাকা খরচ করা হয়েছে, তার সাথে যদি আমাদের দেশ যে টাকাটা খরচ করে তুলনা করে যদি দেখেন, তাহলে তারা যা খরচ করেছে তার থেকে সিকিভাগও আমাদের দেশ খরচ করেনি। রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের জন্য উন্নত দেশগুলো যেখানে তাদের জিডিপির প্রায় 3 থেকে 5% অব্দি খরচ করে, সেখানে আমাদের ভারত খরচ করে মাত্র 0.5 থেকে 0.9%। যদি সরকার রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের পেছনে টাকা খরচই না করে, তাহলে কোথায় থেকে উন্নত প্রযুক্তি তৈরি হবে আর কোথায় থেকে উন্নত ধরনের অস্ত্রশস্ত্র আমাদের কাছে আসবে? এমন নয় যে সরকারের কাছে টাকা নেই অথবা সরকার টাকা খরচ করতে চায় না, কিন্তু সরকারের টাকা খরচ করতে না পারার পিছনে রয়েছে সব থেকে বড় কারণ, সেটা হলো আমাদের দেশের রাজনীতি। যেহেতু আমাদের দেশ প্রজাতন্ত্র এবং ভোটের মাধ্যমে সরকার গঠন হয়, তো সেই হিসেবে আমাদের দেশে চলে ভোটের রাজনীতি। যখনই যে দল সরকার বানায়, তাদেরকে মানুষের মন জুগিয়ে চলতে হয় মানুষের ভোট পাওয়ার জন্য। এবার সেই মন জোগাতে বিভিন্ন ধরনের ফ্রিবি স্কিম চালাতে হয়, বিভিন্ন ধরনের ভাতা দিতে হয় মানুষকে। এই আজকে লাডলি বেহেন, প্যারি ভাইয়া, রূপশ্রী, কন্যাশ্রী, চপশ্রী, আরো কত ভাতা চলছে ভারতে। যে মুহূর্তে ভাতা দেওয়া বন্ধ, সেই মুহূর্তে সরকারের দিন শেষ। যদি হিসেব করে দেখেন, আমাদের প্রত্যেকটা রাজ্য সরকার যে পরিমাণ টাকা ভাতা দেওয়ার পেছনে খরচ করে, সেই টাকার 10% করেও যদি প্রত্যেকটা রাজ্য সরকার যদি দেয় এই গবেষণার পেছনে, এই ইঞ্জিন প্রোগ্রামের পেছনে, তাহলে আজকের এতদিনে আমাদের ইঞ্জিন তৈরি হয়ে যেত। যখনই সরকার ভাতা দেওয়া বন্ধ করবে, তখন বিরোধী দলরা সরকারে আসার জন্য শুরু করে রাজনীতি। সেই ভয়ে সরকার যে টাকাটা দেশের উন্নতির পিছনে খরচ করতে পারতো, সেই টাকাটা মানুষকে ভাতা দিতেই লাগিয়ে দেয়। আর ইন্দিরা গান্ধীর পরে থেকে যদি 90s এর টাইমে ওই গ্যাপটায় দেখেন, তাহলে দেখবেন আগামী 5 বছরের মধ্যে 6টা প্রধানমন্ত্রী চেঞ্জ হয়েছে। একটা খুব বাজে অবস্থায় ছিল ভারতীয় রাজনীতি। আর দেশের উন্নতির পেছনে খরচ করার জন্য একটা স্থায়ী সরকার দরকার। ভারতের যেটুকু উন্নতি হয়েছে এখনো অব্দি, তার সেটার যদি খোঁজ নিয়ে দেখেন, তাহলে দেখবেন প্রত্যেকটা উন্নতি হয়েছে যখনই কোনো একটা স্থায়ী সরকার গঠন হয়েছে, যখন একটা সরকার 10 বছরের বেশি থাকতে পেরেছে। এবার কথা হলো, এই মুহূর্তে আমাদের কাবেরী ইঞ্জিন প্রোগ্রামের খবর কি?
তো যেহেতু কাবেরী ইঞ্জিন পুরোপুরি 80 থেকে 90 কিলো নিউটন যে থ্রাস্টটা তৈরি করার কথা ছিল সেটা তৈরি করতে পারছে না, সেটা এখন অব্দি সেই 70-75-এর মধ্যেই আটকে রয়েছে। তো ঠিক করা হচ্ছে যে কাবেরী ইঞ্জিনটাকে ফাইটার জেটে ব্যবহার না করে আমাদের যে ইউসিএভি গুলো তৈরি করা হচ্ছে, ঘাতক এই ধরনের ইউসিএভি গুলোতে ওই ইঞ্জিনটা ব্যবহার করা হবে। আর যখনই দেখতে পাওয়া যাচ্ছে যে চীন তাদের 6th জেনারেশন ফাইটারে টেস্ট করছে বা টার্কি 5th জেনারেশন ফাইটারে টেস্ট করছে, তখন একটু নড়ে চড়ে বসেছে আমাদের ভারতের বর্তমান সরকার। সরকার থেকে নতুন ভাবে ফান্ড দেওয়া হচ্ছে এই প্রজেক্টটাকে কন্টিনিউ করার জন্য। এতদিন যে কাজটা শুধুমাত্র হেল আর ডিআরডিও করছিল, এবার সেই কাজটার জন্য আমাদের যে বেসরকারি কোম্পানিগুলো রয়েছে, মাহিন্দ্রা ডিফেন্স, গোদরেজ ডিফেন্স, আদানি ডিফেন্স, এই ধরনের কোম্পানিগুলোর কাছে যাওয়া হচ্ছে সাহায্যের জন্য। বলা হচ্ছে যে 2030 সালের মধ্যে একটা 110 কিলো নিউটন শক্তি সম্পন্ন একটা ইঞ্জিন তৈরি করে ফেলবে আমাদের ডিআরডিও। সেই ইঞ্জিনটাই লাগানো হবে আমাদের তেজাস মার্ক 2 অথবা এএমসি এর মতো আপকামিং যে আমাদের ফাইটার জেট গুলো তৈরি করা হচ্ছে সেগুলোতে। এই মুহূর্তে আমাদের কাছে শুধুমাত্র ধৈর্য ধরা আর সরকারের উপরে আস্থা রাখা ছাড়া আর অন্য কোনো উপায় নেই। এখন সাধারণ মানুষ হিসেবে আমরা কি করতে পারি? আমরা আমাদের পরবর্তী ভোটগুলো দেওয়ার সময় একটু ভাবনা চিন্তা করে ভোটটা দিতে পারি। আমাদেরকে ভাবতে হবে যে আমাদের কাছে ফ্রি ইলেকট্রিসিটি, ফ্রি বাস ভাড়া, ফ্রি রেশন অথবা 1000 টাকা করে ব্যাংক অ্যাকাউন্টে, এগুলো বেশি দরকারি নাকি দেশের উন্নতির জন্য যে খরচাটা করা উচিত সেটা বেশি দরকারি? ভেবে দেখুন, ভারত আর চীন যখন স্বাধীন হয়েছিল তখন দুটো দেশই গরিব দেশ ছিল, কিন্তু আজকে চীন যখন একটা উন্নত দেশ হয়ে তাদের 6th জেনারেশন ফাইটারটা টেস্ট করছে, তখন আমরা এখনো ফ্রি রেশনের লাইনে দাঁড়িয়ে নিজেদের মধ্যে আলোচনা করছি যে ভারত এখনো কি করছে যে নিজেদের একটা ফাইটার জেট ইঞ্জিনই তৈরি করতে পারেনি এতদিনে। যদি ভিডিওটা এতদূর দেখে ফেলেন আর ভিডিওটা দেখে যদি আপনার মনে কিছুটা দাগ কেটে যায়, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে যাবেন, দিব্যেন্দুর পাঠশালা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। দিব্যেন্দুর পাঠশালা নামে আমাদের একটা ফেসবুক পেজও রয়েছে, সেই পেজটাকেও ফলো করে রাখবেন। আর ভালো থাকবেন। জয় হিন্দ।